We are born wedded to the body. It is impossible to not give importance to it, but you must know exactly how much importance. আমরা দেহ নিয়ে জন্মগ্রহণ করেছি। দেহকে গুরুত্ব না দেওয়া অসম্ভব, কিন্তু আপনি অবশ্যই সঠিকভাবে জানুন দেহকে কতটা গুরুত্ব দেবেন। বিভিন্ন দেহের রং বিভিন্ন, অর্থাৎ কেউ ফর্সা, কেউ শ্যামলা, কেউ কালো। দেহের প্রয়োজনীয় পুষ্টি প্রয়োজন, দেহ উপযুক্ত ঘুমের প্রয়োজন। দেহে প্রয়োজনের বেশি কিংবা কম কোনো কিছুই ভালো নয়। দেহের সুস্থতার জন্য দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আবশ্যক। তবে দেহকে জড়বস্তুর মতো কেমিক্যালযুক্ত রং দিয়ে সৌন্দর্য বৃদ্ধির জন্য পালিশ করা কখনোই উচিত নয়। সং সাজতে হলে রং মাখতে হয়, রং মেখে অভিনয় হয়, কিন্তু নিজেকে অন্যের থেকে আকর্ষণীয় দেখানোর জন্য দেহকে রং দিয়ে পালিশ করা কখনোই উচিত নয়, কিন্তু এটা আমরা করে থাকি। দেহের সৌন্দর্য নিয়ে বেশি সময় সাধারণত মেয়েরা খরচ করে। যে মূল্যবান সময় তারা তাদের জ্ঞান, কলা, কৌশল বৃদ্ধির জন্য খরচ করতে পারত, সে সময় তারা নিজেকে অরিজিনাল থেকে কৃত্রিম হওয়ার জন্য খরচ করছে। যে মেয়ে বিজ্ঞানী হয়ে উদ্ভাবনের কাজে ব্যস্ত থাকতে পারত, সে রূপচর্চা করতে ব্যস্ত থাকছে। যে মেয়ে রোগীর অপারেশন করতে ব্যস্ত থাকতে পারত, সে আজ নিজের আইব্রো নিয়ে ব্যস্ত আছে। যে মেয়ে অলিম্পিকে পদক আনতে পারত, সে আজ ঘন্টার পর ঘন্টা পার্লারে বুটক্স করতে ব্যস্ত আছে। যে মেয়ে আজ ইসরায়েলের মেয়েদের মতো সীমান্তে শত্রুপক্ষের সাথে লড়াই করতে ব্যস্ত থাকতে পারত, আজ সে ম্যানিকিওর করতে ব্যস্ত। যে মেয়ে সাহিত্যিক হতে পারত, সে বলিউডের নায়িকাদের মতো ওয়াক্সিং করছে। যে মেয়ে দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী হতে পারত, সে সারাদিন বসে চিন্তা করছে সে কেন কালো হয়েছে। যে মেয়ে বিমান উড়াতে পারত, সে আজ নিজেকে বেঁটে মনে করে ডিপ্রেশনে ভুগছে। সবাই বলবে এখন তো মেয়েরা সবই করছে, কিন্তু কত পার্সেন্ট করছে? পুরুষ মহিলা তো প্রকৃতিতে প্রায় আধাআধি, 50%। কিন্তু রাজনীতিতে কেউ মহিলা 50%? বিজ্ঞানে, সাহিত্যে, সৈন্য বিভাগে কোনো ক্ষেত্রে পুরুষের ধারে কাছেও কি মহিলারা আছে? হ্যাঁ, একটা বিষয়ে তারা পুরুষের থেকে অনেক বেশি উপরে, তা হলো দেহচর্চা। তারা তাদের ক্ষমতা হিসাবে দেহকে মেনে নিয়েছে। যার আর কোনো গুণ থাকবে না, সে তো বাধ্য হবে এই দেহ দিয়েই অন্যকে আকর্ষণ করতে। একজন মেয়ে যদি কোনো বিষয়ে না পারদর্শী হয় দেহ ছাড়া, তাহলে একজন ছেলে সাহিত্যে অগ্রণী হলেও সাহিত্যের বিষয়ে মেয়ের সাথে আলোচনা করতে পারবে না। তাকে শুধুমাত্র দেহের বিষয়ে আলোচনা করতে হবে। মেয়েটা শুধু দেহের সুখ দিতে পারবে, আর কিছু যেহেতু তার নেই। মেয়েরা ঘরের মধ্যে থেকে দেহচর্চাকে স্বাধীনতা মনে করেছে, কিন্তু তারা জানে না তারা কত বেশি পরাধীন দেহ হিসেবে বেঁচে থাকার জন্য। তারা দেহ হয়েই বেঁচে থাকে, প্রাকৃতিকভাবে তারা দুর্বল। আর শক্তি হিসাবে যখন জ্ঞান, অর্থ কিছু থাকে না, তখন তাদের অত্যাচার করতে সুবিধা হয়। তারা এই বিষয়টা বুঝতেও পারে না। পুরুষতান্ত্রিক সমাজ তাদের সাহায্য করে পরাধীন করে দিচ্ছে, সেটা তারা বুঝতেও পারছে না। প্রেম, ভালোবাসা দুজন স্বাধীন স্বনির্ভরশীল মানুষের মধ্যে হয়, কিন্তু আজও মেয়ে স্বনির্ভর কিনা দেখা হয় না। মেয়ের পিতামাতা মেয়ের জন্য পণের টাকা রোজগার করতে রাত দিন পরিশ্রম করে, কিন্তু মেয়েকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে স্বনির্ভরশীল বানানোর বিশেষ কোনো মানসিকতা তাদের নেই। আজ অতীতের নিয়ম থেকে গেছে, মেয়ে হয়ে জন্মেছি, জ্ঞান অর্জনে স্বনির্ভরশীল হওয়ার কোনো প্রয়োজন নেই, বরের ঘাড়ে ঝুলে যাব তবেই চলবে। তবে শিক্ষার অগ্রগতির সঙ্গে সঙ্গে দ্রুত এই চিন্তাধারার পরিবর্তন ঘটছে। যে মানুষ চেতনার বিকাশ ঘটায় না, শুধুমাত্র দেহকে নিয়ে ব্যস্ত থাকে, তার দুঃখের শেষ থাকে না। কারণ দেহ কিছু বছরের মধ্যে মোলায়েম ভাব দূর করবে, খসখসে ভাব আনবে, কুঁজ আনবে। গাড়ির ইঞ্জিনই গুরুত্বপূর্ণ, ওপরের খোলসের কোনো মূল্য নেই। তেমনি দেহের চেতনা গুরুত্বপূর্ণ, দেহের কোনো মূল্য নেই। ইঞ্জিনকে রক্ষা করতে যেমন খোলসের ব্যবহার করা হয়, তেমনি চেতনার বৃদ্ধি ঘটাতে দেহের প্রয়োজন হয়। দেহ না থাকলেও চেতনা বা আদর্শ থেকে যায়। শহীদ স্বাধীনতা সংগ্রামীদের দেহ না থাকলেও চেতনা বা আদর্শ চিরকাল ভারতবাসীর সঙ্গে থাকবে। দেহকে আমরা গুরুত্ব দিই বলে আমাদের কাছে কালোর থেকে ফর্সা বেশি গুরুত্ব পায়। আমরা চেতনাকে দেখলে ফর্সা কালো আমাদের চোখেই পড়তো না। বিজ্ঞানী, সাহিত্যিক, শিল্পী, চিকিৎসকদের আমরা চেতনা স্তরে দেখি বলে আমাদের কালো, ফর্সা, বেঁটে, লম্বা, মোটা, রোগা বিজ্ঞানী, চিকিৎসক এইসব মনেই আসে না। চেতনা স্তরে মানুষকে দেখলে আমাদের চেতনা বাড়ানোর ইচ্ছা থাকে, যা মানব সভ্যতার কাছে মঙ্গলজনক। কিন্তু দৈহিক স্তরে মানুষকে দেখলে দেহের সৌন্দর্য বাড়ানোই মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। দৈহিক স্তরে মানুষকে দেখার চিন্তাভাবনা ভারতসহ পৃথিবীর অন্যান্য উন্নত দেশেও দেখা যায়, যা মানব সভ্যতার কাছে লজ্জার। একসময় কালো ভারতীয়দের ইংরেজরা ঘৃণা করত। আজও পৃথিবীর বহু দেশে দেহের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্লাস্টিক সার্জারি করা হয়। সরকারি চাকরির ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া হিসেবে প্লাস্টিক সার্জারিকে রাখা হয়।
যা মানব সভ্যতার কাছে ঘৃণার ও লজ্জার। মানুষ আজ সভ্য হলেও পাশব মানসিকতা আজও থেকে গেছে। পশু দেহের জন্য খাবার সংগ্রহ করে, পশু দেহের দিক থেকে যৌন মিলন করে। পশুর যৌন মিলনে পিতা মাতা কিংবা ভাই বোন বলে কিছু হয় না। পশুর সাথে পুরুষ পশু সম্ভোগ করে শাবকের জন্ম দেয়। মানব সমাজ পশুর মতো চেতনা শূন্য নয়, সেজন্য পশুর মতো যৌন মিলন করে না। মানুষের চেতনা থাকার জন্য মানুষ দেহের সুখের জন্য হত্যা করে না। চেতনায় বিকশিত হওয়া মানুষ দেহের বেঁচে থাকার জন্য কমসে কম অত্যাচার করে ভেজিটেবলস বা শাকসবজি খেয়ে বেঁচে থাকে। কিন্তু বর্তমানে দুঃখের বিষয়, মানুষ লোভের বশবর্তী হয়ে শাকসবজি থাকা সত্ত্বেও নিরীহ পশু পাখিকে হত্যা করে খাদ্য হিসাবে গ্রহণ করছে। মানুষের চেতনা হওয়া সত্ত্বেও দেহের সুখের জন্য চেতনা শূন্য কাজ করছে। জঙ্গলের মানুষ খাবার পেত না, যা পেত তাই খেত। কখনো পশু হত্যা করে খেত, কখনো ফলমূল খেত। তখন তাদের চেতনা বিকশিত হয়নি। কিন্তু চেতনা বিকাশের সঙ্গে সঙ্গে মানুষ নিজেকে পরিবর্তন করেছে, দেহ থেকে চেতনাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। মহিলারা দেহ থেকে বেরিয়ে চেতনার বিকাশে আগ্রহী হলে তাদের বিরুদ্ধে শোষণ কম হবে। দেহকে কষ্ট দিয়ে তারাও যদি পুরুষের সাথে তাল মিলিয়ে বাইরে বেরিয়ে কাজ করে, তবে তারাও স্বাধীন হবে। সোনার খাঁচায় বন্দি পাখি নিজেকে স্বাধীন বলে ভুল করে। সে যেদিন বাইরে বেরিয়ে মুক্ত আকাশে উঠবে, সেদিন বুঝবে মুক্তির কী আনন্দ। আর যদি বাইরে রোদ বৃষ্টির ভয়ে থেকে যায় সোনার খাঁচায়, তবে সারাটা জীবন অন্যের অত্যাচারে ধুকে ধুকে কাঁদবে। দেহের দিক থেকে পুরুষকে আকর্ষণীয় করে নারী স্বাধীনতা দখল করা যাবে না। নারী স্বাধীনতা দখল করতে বাড়ির বাইরে বেরিয়ে পুরুষদের সাথে পরিশ্রমের কাজ করে তাদের বাহুকে শক্তিশালী করতে হবে। মনকে ভাবুক না রেখে কঠোর করতে হবে। প্রকৃতি তাদের গর্ভধারণের কাজ দিয়ে অনেকটাই দেহকেন্দ্রিক বানিয়ে দিয়েছে। সন্তান লালন পালনের জন্য তাদের করেছে ভাবুক, আবেগী। আর এই সুযোগকে কাজে লাগিয়ে পুরুষতান্ত্রিক সমাজ তাদের অত্যাচার করছে। তাদের খেয়াল রাখতে হবে, দেহ থেকে চেতনায় আসতে কমসে কম সময় দেহকে দিতে হবে। গর্ভধারণ করলেও বড়জোর একটা সন্তানের জন্ম দেওয়া উচিত। না হলে অতীতের মতো বছরের পর বছর গর্ভধারণ করলে দেহ থেকে বেরিয়ে চেতনায় আসতে পারবে না, আর স্বাধীনও হতে পারবে না। অতীতে বৈদেশিক লুণ্ঠনকারীদের স্ত্রী দেহভোগের লোভ দেখানো হতো। অতীতে এলাকা দখল করলে এলাকার অধিকার মিলত, সম্পত্তি মিলত, আর ওই এলাকার সুন্দরী মহিলাদের দেহ ভোগ করার অধিকার মিলত। মহিলাদের দেহকেন্দ্রিক করে মহিলাদের অত্যাচার করার নিয়ম বেশ পুরনো। মহিলাদের দেহকে মহিলারা বিশেষভাবে গুরুত্ব দিয়ে নিজেদের স্বাধীনতার পায়ে কুড়ুল মেরেছে। অতীতে রাজ্য পরাজিত হলে রাজ্যের মহিলারা ধর্ষণ থেকে নিজেদের বাঁচাতে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিত। মহিলাদের মতো কিছু পুরুষও দেহকে গুরুত্ব দেয়। দেহের সুস্বাস্থ্যের জন্য যোগব্যায়াম কিংবা জিমের প্রয়োজন। পুরুষরা যদি শরীরের জন্য জিমে যায় তাহলে তা অত্যন্ত শুভ লক্ষণ। কিন্তু যদি মহিলাদের আকর্ষিত করার জন্য পুরুষরা জিমে যায়, তবে তা দেহকেন্দ্রিক পরাধীনতা ছাড়া আর কিছুই নয়। যাতায়াতের সুবিধার জন্য কিংবা শরীরের সহজভাবের জন্য হালকা পোশাক পরা দেহকেন্দ্রিক পরাধীনতার কথা বলে না। কিন্তু যদি শুধুমাত্র অন্যকে দেহ দেখিয়ে আকর্ষিত করার উদ্দেশ্য নিয়ে জালের মতো পাতলা আর রুমালের মতো ছোট ড্রেস পরা হয়, তবে তা অত্যন্ত নিন্দনীয়। এই উদ্দেশ্য নিয়ে পোশাক পরা কখনোই নারী স্বাধীনতা নয়, বরং অর্ধনগ্ন থেকে নগ্নতার দিকে যাওয়া। প্রকৃত নারী কিংবা পুরুষের স্বাধীনতায় কোনো প্রকার দেহের বিষয় আসে না। স্বাধীনতায় কেবল চেতনার বিকাশ আসে, যা আমাদের মুক্তি বা স্বাধীনতার পথে নিয়ে যায়।